তবে আমি আপনাদেরকে যেগুলো বলবো সেটা একটা ইতিহাস। এই ইতিহাস বোধহয় অনেকেরই জানা নাই, এ দেশে জানা নাই। ভিতরের ঘটনা অনেক কিছু আমি জানি, যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী। বিডিআরের ঘটনা হলো, আমি শর্টকাট করতেছি। ঘটনা হলো 25 তারিখে 12:30টার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম। আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল, উনি আমার আন্ডারে চাকরি করতেছিলেন। উনি আমাকে সেদিন জানালেন, স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে। পরে জানিয়েছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন, আমাকে না জানিয়েই। আমি তার বস ছিলাম। যাই হোক, ওখানে গিয়ে উনি ডিজির দায়িত্ব গ্রহণ করলেন। তবে আমি একটু আকারে ইঙ্গিতে বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি, আগে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি কমান্ডে ছিলাম না, বিকজ সেনাপ্রধান আমাদের আর্মিতে যে সিস্টেম হল সেটা তার জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডার থাকে। যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম, কমান্ডারের বাইরে ছিলাম, পরের দিন আমি জেনারেল মোইনকে ফোন করলাম দুপুরের দিকে, বলেছে খবর কি। আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মোইনের পরে আমার দ্বিতীয় স্থান, আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সে সময়। আমি পরবর্তী অফিসার ছিলাম। তাই আমার একটা দায়িত্ব বর্তায় গেল এই দুর্দিনে আমাকে ওনাকে সাহায্য করা, বা এই দেশকে সাহায্য করা, বা বিডিআরকে সাহায্য করা, বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা, বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা। উনি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে। একটু আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছে কিনা। ভেরি ফানি, আমি কেমন করে জানবো, জানলে আপনি জানবেন। কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শাকিল মারা গেছে। আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম, বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম। উনি বললেন যে তুমি কি জানো যে জেনারেল শাকিল মারা গেছে কিনা। যাই হোক, তারপরে 25, 26, 27 শুক্রবারের দিন, মোস্ট প্রবল 28 তারিখ কি 27 তারিখ হবে, উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে। এটা কিন্তু ইতিহাস, আপনারা জেনে নেন। এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পান নাই, আপনারা জানেন না। আমি একজন সাক্ষী, এখন জীবিত আছি। একদম এটা উঁচু লেভেলের ইতিহাস, উঁচু স্তরের ইতিহাস। কর্নেল হাসিনুর বা জেনারেল হাসান নাসির বা অনেক কিছু বলে গেলেন ট্যাকটিক্যাল লেভেলে। আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন 1-to-1 কথাবার্তা হচ্ছে। তো জেনারেল মোইন আসলেন বিকাল ঠিক জুম্মার, আমি নামাজ পড়ে বাসায় আসছি, খেতে বসছি, তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান। বা এই ঢাকা এরিয়া, পুস্তকলা, গাজীপুর, সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার, প্রায় 1000-2000 অফিসার হবে তখন। হ্যাঁ, এরকম 1000-1500 অফিসার হবে, ইয়াং অফিসার সব, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম। আমরা বসলাম, আমি সব সামনের সারিতে ছিলাম। জেনারেল মোইন আসলেন, রোস্টামে দাঁড়ালেন, উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন। উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা যেমনি কথা বলছেন, অফিসার সব রা করে উঠলো। কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে, কেউ কাঁদতেছে, কেউ মারতেছে, মানে চিৎকার করতেছে, কথা বলতে দিবে না ওনাকে। ওনার কথা বলতেই দিল না ওনাকে। বলে আপনি কথা বলবেন, আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য, আমাদের অফিসারকে বাঁচাতে আপনারা আসেন নাই, আমার কোর্সমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো বাঁচাতে আসেন নাই, আমার রুমমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার প্লাটুন মেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই, আমার ইউনিট অফিসারকে তো আপনি বাঁচাতে কিছু করেন নাই। উনি বলছেন আমার কিছু করার, উনি হয়তো বলার চেষ্টা করলে আমার কিছু করার ছিল না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তো অফিসাররা মানতে নারাজ, কোনোই কথা শুনবে না, একদমই কথা শুনবে না। আমি পিছনে টাকা দিয়ে ভেবে দেখি এটা কি সেনাবাহিনী, সেনাপ্রধান কথা বলতেছে। আমি একটু বিস্মিত হয়ে গেলাম, কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এটা কি হচ্ছে আমি একটু বুঝতে পারতেছিলাম জিনিসটা। তারপরে 2-1 অফিসার দাঁড়ালো, কিছু ব্রিগেডিয়ার লেভেলে ঠান্ডা করার চেষ্টা করা হোক, অফিসাররা কোনো কথাই শুনতেছে না। জেনারেল মোইন আমাকে শেষ পর্যন্ত বলে তুমি একটু মাইকটা নাও, একটু শান্ত করার চেষ্টা করো। আমি মাইকটা নিলাম। প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম, বলে তোমরা যদি এরকম শোরগোল করো যে দেশটা সর্বশান্ত হয়ে যাবে, দেশটা চলে যাবে। কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল, হয়তো আল্লাহ তাআলা বললো যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, বিডিআর শেষ হয়ে গেছে, শত্রু কিন্তু অপেক্ষা করতেছে
যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি, সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনীতে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশ খতম হয়ে যাবে। আমি ঠিক এই কথা বলছিলাম, আমি যতটুকু মনে কথাকে আমি হাজির নাজির করে বলছি, আমি এই কথা বলেছিলাম, দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, তোমরা যদি আমাদের কথা না শুনো, শান্ত না হও, শৃঙ্খলা ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু আরেকটা বাহিনীতে তারা ঢুকে যাবে, আর্মিকে শেষ করে দিবে। এটা আমি কেন বলেছিলাম, আমি জিয়াউর রহমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে, তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র। আর এই কু দেখতে দেখতে খুব তিক্তব্যক্ত হয়ে গেছিলাম, আর কত কু দেখবো। যেমন জিয়াউর রহমান চিরঙে মারা যান, তখন আমি চিরঙেই ছিলাম। এই রক্তক্ষরণ অনেক দেখেছি আর্মিতে, অনেক হত্যা দেখেছি, অনেক কু দেখেছি, অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক ষড়যন্ত্র দেখেছি। ইয়াং অফিসার বাট এগুলো আমাদের করতে হতো, সামনে দাঁড়ানো অনেক হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো, বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর কেন জানি অফিসাররা একটু ঠান্ডা হলো, কিছুটা ঠান্ডা হলো, ঠিক আছে, আসলেই তো তাই। অফিসাররা আমাকে জেনারেল মঈন পরে বললেন, ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে, 6টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে, শত্রুকে তারা খুঁজে বের করবে, কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে। তো আমি জেনারেল মঈন আমার সাথে পরে শেয়ার করলেন, ওনার অফিসে আসার পরে আমরা এটা আমরা হতে দিতে পারি না, এটা হলে হবে কি, অফিসাররা একদিকে চলে যাবে, সৈনিকেরা একদিকে চলে যাবে, দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে, দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জেনারেল মঈন আমাকে এটাও বললেন যে জোরহাটে ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে, যে কোনো সময় তা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনারা উঠায় নিয়ে যাবেন। আমরা না এটাও আমরা হতে দিব না। এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর মানে 3টা ডিভিশনের একটা ব্রিগেড, একটা আর্মি কমান্ড, সেটা কুমিল্লার মুখে তারা ঢোকাবে প্ল্যান করেছিল। এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম, বিরাট বড় বিপদ। বিডিআর তো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বিশ্রীভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যাই হোক, এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে, পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। 2জন নাম, ওনার নাম কি জানো, আজম এবং নানক, এই 2জন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বিডিআর এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম আর দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে, আর ইয়ে যে রোমান দিয়ে ঘাম টাম মুছতেছে, ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। তো যাই হোক, অফিসাররা আমাদেরকে 14-15টা কন্ডিশন দিল। সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না, এবং আপনি একাই যাবেন না, আপনার সঙ্গে 3-4জন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান। দাবি ছিল অনেকগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একটা করে প্লট দেওয়া হবে, ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। জেট আমরা ইভেন বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। যতগুলো পয়েন্ট দিয়েছিলাম, প্রায় 14-15টা পয়েন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। শুধু টাকার কথা বললেন, 1 কোটির কথা যখন বললাম, ভাবি কাঁদতেছেন, কথা বলার 1 কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো, 58 জন ধরেন অফিসার, অনেকগুলো টাকা, আমি রাষ্ট্রের জন্য 1 কোটি করে টাকা। আমি একটু বোকা ছিলাম, কথাটা ওইভাবে বলতে হতো না, আমি ডাইরেক্ট বললাম 1 কোটি করে দিতে হবে আপনাকে। জেনারেল মঈন রোস্ট্রাম থেকে নেমে আসলেন নিচে, এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন। মেজর, ক্যাপ্টেন, মহিলা অফিসারও ছিল, ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন, র্যাঙ্ক খোলা শুরু করলেন। আমি বলি না, এটা আমি যতই ক্ষতি হোক আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে, সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে। আমি অফিসারদেরকে বকাবকি করলাম, কিছু একটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বলল
যে স্যার কিছুই তো করতে পারেন নাই, এখন কেন কথা বলতেছেন? বলে ইয়ে স্যার কিছু করতে পারি নাই, কিন্তু আর্মিদের তো ধ্বংস করতে পারো না। আমি জেনারেল মইনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, তারা গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিল, কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল। আমি স্যার বাইরে আসেন, এই ছাড়ো তোমরা। আমি বাইর করে নিয়ে আসলাম, নিয়ে এসে আসার পথে উনি বলতেছে আমি আমি রিজাইন করব, আমাকে কাগজ দাও, আমি এখনই রিজাইন করব। আমি বলি স্যার আগুন তো জ্বালিয়েছেন, আগুন নিভান তারপর রিজাইন করবেন। ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম, মেশরকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, এক কাপ গরম চা নিয়ে আসো। ওনাকে ঠান্ডা করলাম। আমরা যে ঠান্ডা হন স্যার, আমরা 8-10 জন জেনারেল আলাদাভাবে ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে, ওখানে আমরা বসলাম। বলছে সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই, আমরা ঠান্ডা মানে চিন্তা করি জিনিসটাকে। 8-10 জন আমরা ওখানে বসলাম। আমি জেনারেল মঈন বসে হেড টেবিলে, আমি ওনার পাশে ছিলাম, যেটা আমি পরবর্তী তখন লেফটেন্যান্ট জেনারেল আমি ওখানে একাই ছিলাম ওই সময়, ওই মুহূর্তে। ওনার পরেই আমার পাশে বসে আছি। এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো, আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন। জেনারেল মঈন তো যাবেন, তার সাথে 3-4জন অফিসার জেনারেল নিতে বলছেন। তো জেনারেল মঈন আমাকে বললেন যে তুমি আমার সাথে চলো। আমি একটু ইতস্তত বোধ করতেছিলাম, বাট তখন তো আমি না করতে পারি না। ওটা না করলে ওটা নিমক হারাম হবে। নিমক খেয়েছি আর্মির অনেক দিন, 30-40 বছর। এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ডিস হবে। তো স্যার আমি যাবো, ঠিক আছে। সঙ্গে জেনারেল বেলাল আসলেন, আর জেনারেল আমাদের ডাক্তার জেনারেল সার্জেন্ট ছিলেন, উনি আসলেন। জেনারেল আমরা 3 জন সঙ্গে গেলাম। আমি জেনারেল মঈন আমাকে বললেন যে আমি তোমার জিপ রেখে দাও, আমার সাথে আসো। আমি ওনার সাথে বসলাম। পথের মধ্যে আসরের আজান আসলো, পড়লো। আমরা দুজনে নামাজ পড়লাম উনার ইমামতিতে। উনি ইমামতি করলেন, আমরা নামাজ পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম। এই পথে আমাকে উনি কথাগুলো বললেন যে অফিসাররা সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটা অফিসার একটা SMG নেবে, 6টা করে MG ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমি বলছি এটা আমরা হয়তো দিতে পারি না, আমরা সিনিয়র, দেশ শেষ হয়ে যাবে, দেশটা বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না, এতটুকু আমি বুঝতে পেরেছিলাম। কেন জানি বুঝতে পেরেছিলাম, যাই হোক। তারপর আমরা গেলাম যমুনাতে, রমনা ব্রিজের উল্টো দিকে। ঢুকতেই আমাদেরকে DGSSF জেনারেল আবেদিন আমাদের রিসিভ করলো এবং উনি আমাকে প্ল্যান দেখালেন। ওখানে একটা আরআর, আমাদের সেনাবাহিনীতে আরআর থাকে, এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেন বলে এটাকে, ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে। ওখানে আরআর লাগিয়ে রাখছে। তা আমরা এখানে আরআর লাগাইছো কেন? এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না, এটা তো ক্লোজ এরিয়া, এখানে তো বাগান বাড়ি ঘর, এখানে ট্যাঙ্ক আমরা আছে, এটার ভয় দেখানো রাখছি আর কি। আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কী করা হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য। পিছন দিকে নিয়ে গেলেন, প্রাইম মিনিস্টারকে উনি কীভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে। সিকিউরিটি ন্যাচারালি তাদের, এটা তো দায়িত্ব, SSF এর দায়িত্ব এটা। তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে। তখন হবে আনুমানিক রাত 8-7-8টার মতো হবে বোধহয়। আমরা টানা 3 ঘন্টা আলাপ করলাম। জেনারেল মঈন বিধ্বস্ত, ওনার দিকে তাকানো যাচ্ছেন, উনি মাথা নিচু করে আছেন, কথাই বলতে পারতেছেন না। তো দায়িত্বটা আমার হাতে এসে পড়লো। ওইখানে জেনারেল মুবিন ছিলেন, উনি PSO FD ছিলেন, DG NSI ছিলেন জেনারেল মুনির, DGFI ছিলেন জেনারেল মোল্লা ফজলে আকবর, জেনারেল তারিক ছিলেন, আমি ছিলাম, জেনারেল বেলাল ছিলেন, আর জেনারেল আমাদের সার্জেন্ট জেনারেল উনি ছিলেন। আমি একটা একটা করে পয়েন্ট বলতে থাকলাম। বলে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে আমি বোকার মধ্যে কথাটা বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনি কেমন করে এই BTR এর 6-7 জন কিলারকে, মার্ডারারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন? ওই যে DAD যারা ছিল, বিপ্লব যারা করেছিল আর কি, মানে হত্যাযজ্ঞের প্রধান ছিল যারা, এবং তাদেরকে শেরাটন থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন। আমি আসলে বুঝি না জিনিসটা, এটা তো খুব অফেন্সিভভাবে নিয়েছে তারা। বলে আরে এত বড় কথা, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেছে। আমি বললাম ম্যাডাম না, ওঠে না, কথা হলো আপনার নিচে তো DG আছে, সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, MP আছে, সেনাপ্রধান আছে, বিমান বাহিনীর প্রধান আছে, তারা কি করতেছে? আগে তারা করুক, তারপরে আপনার কাছে আসবে, এবং তাদের সব বেল খোলা, তারা আন্ডার অ্যারেস্ট। এই অবস্থায় আপনি আপনার অফিসে কীভাবে তারা আসলো এবং শেরাটন থেকে কীভাবে খাওয়ালেন? আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম, হয়তো বলাটা ভুল ছিল, আমার ল্যাঙ্গুয়েজের টোনটা বোধহয় ভুল ছিল। যাই হোক, তখন হুঁশ ছিল না, যা বলা বলেছি আর যাই হোক, হোয়াট এভার ইট ইজ। বাট আমার কাছে সর্বাগ্রে চিন্তা লেগেছিল সেনাবাহিনী থেকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে, এই কথাটা সবসময় চিন্তা করতেছিলাম। সেনাবাহিনী থেকে বাঁচাতে হবে,
বিজিএ তো শেষ হয়ে গেছে এবং সে দেশটাকে সেনাবাহিনীকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা আমরা মিলিটারি টার্ম। কোনো দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় ওই দেশটা টিকে না। তো সেনাবাহিনী যদি নষ্ট হয়ে যায়, এটা জেনারেল জিয়াউর রহমানের দর্শন ছিল, সেনাবাহিনীর টার্গেট ছিল ইন্ডিয়ার সব সময় সেনাবাহিনী ধ্বংস করতে বলে আর্মি বাংলাদেশকে পর্যদস্ত করে দেওয়া যাবে। সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত 12টা 1টা পর্যন্ত বেজে গেল। এর মধ্যে মোস্ট প্রবাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো, আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না, ওই পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন, করে এসে আবার এসে বললেন যে আমাদের বর্ডার এখন সিকিউর, বর্ডারে কোনো সমস্যা হবে না, আমি এটা আশ্বস্ত পেয়েছি। কিন্তু কে ফোন করেছে ওটা বলেন নাই, বাট আমার ধারণা এটা ফোনটা প্রণব বাবুর থেকে আসছিল, এটা আমার ধারণা। আমার ধারণা ভুল হওয়ার কথা না মনে হয়। তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে, অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং আপনার আশ্বস্ত পেলে আমরা অফিসাররা বলে দিচ্ছে প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেড বডিগুলোকে ইয়ে করতে দিব না, ব্যারিয়াল করতে দিব না, দাফন করতে দিব না। এটা অফিসারদের কন্ডিশন ছিল, পূর্ব শর্ত ছিল। আমার এটা বিরাট ব্যাপার, ডেড বডিগুলো 60টা ডেড বডি সিএমএইচে পড়ে আছে, এটা সহ্য করা যাচ্ছে না। তো তারপরে আপনাকে যেতে হবে। জেনারেল মঈন বলেন যে স্যার ম্যাডাম আপনি আজকেই চলেন না কালকেই চলেন। আমি না স্যার এত তাড়াতাড়ি নেওয়া যাবে না, আমরা 2টা প্রেসিডেন্টকে মেরে ফেলেছি। এই 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 বদনাম আমাদের সেনাবাহিনীর রয়ে গেছে। প্রধানমন্ত্রীকে আমরা এমনভাবে নিব না যে প্রধানমন্ত্রী আর একটা ক্ষতি হয়ে যাবে, এই বদনাম আমরা নিতে চাই না। কাজে আমরা পরের দিন সকালবেলায় সেনাকুঞ্জে নেব, ওপেন স্পেসে নেব, যেখানে ক্ষতি কম হতে পারে, রিস্ক কম থাকতে পারে, সিকিউরিটি দিতে হবে তাকে। এটা একজন সৈনিক হিসাবে আমি সেভাবে চিন্তা করেছিলাম। রাজি হলেন। সত্যি ওই মহিলার বুকের সাহস অনেক ছিল, অনেক সাহস ছিল। হোয়াটএভার উনি সাহস দেখাচ্ছেন যথেষ্ট। বলে আমি যাব, আমি অফিসারের সাথে কথা বলবো। উনি রাত্রে আবার ক্যাবিনেট মিটিং করলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো, মন্ত্রীরা তাকে বললেন যে আপনি যাবেন না। শেখ হাসিনা বললেন না আমি যাব। উনার ক্যাবিনেটের সিদ্ধান্ত অপেক্ষা করে উনি আমাদের সেনাকুঞ্জে এসেছিলেন। পরের দিন আমরা আবার গেলাম, অফিসাররা বলে আবার আপনারা যান, আমরা আবার গেলাম, আবার 2 ঘন্টা আলাপ করলাম এই সমস্ত পয়েন্ট নিয়ে। উনি ইনকোয়ারি অর্ডার দিয়ে দিলেন, ইনকোয়ারি ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে, টাকা পয়সা সমস্ত মোটামুটি সব ইয়ে করে দিলেন। 1 কোটি করে টাকা দেওয়া হয়নি আপনাদের না? আর্মি থেকে 5 লাখ, আমি 5 লাখ কথা আমি জানি, পরে শুনেছি। আমি অবশ্যই তার কিছুদিন পরে বিদেশ চলে গেছিলাম, কাজে আমি পরে ফলো আপ করতে পারি নাই। যাই হোক আমরা আসলাম পরের দিন 1 তারিখে, 1 মার্চ প্রধানমন্ত্রী আসেন সেনাকুঞ্জে। 1,000-1,500 কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করতেছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করছে তাদেরকে, কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না। আমরা ঘুমাতে পারতাম না। এর মধ্যে সারা খাতুন আসতে চাই, আমরা না সারাক্ষণ, অফিসারে বললাম সারাক্ষণ এখানে থাকতে পারবে না। এর মধ্যে ফারুক খান আসতে চাই, অফিসারে বললেন না উনি থাকতে পারবেন না। তারপরে শুধু একজন মন্ত্রী ছিলেন, ওই যে কৃষিমন্ত্রী যে মহিলা মতিয়া চৌধুরী, ওনাকে অ্যালাউ করলো অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না, কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। আজকে আমি বক্তৃতা শুরু করলেন, কিছুক্ষণ বলার পর অফিসার উত্তেজিত হয়ে গেল, পয়েন্টে পয়েন্ট বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসার এতই উত্তেজিত হয়ে গেল, 1000 অফিসার, বিরাট বড় অডিটোরিয়াম সেনাকুঞ্জ, সব অফিসাররা এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে। মানে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবেন। এসএসএফ কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার, কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল, রক্ত তাদের টকবক করতেছে। তারা চেয়ার ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পিছনে মুখ লাগাইছিলেন, শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো, জেনারেল টেক ওভার। তাহলে বিরাটভাবে এটা কেমন করে সামাল দেবো? এর তো কথা শুনতেছে না, কি করবো? মুশকিল। একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে ইয়ে করেন না। আমি যেটা হয়েছে নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি। আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলতেছি। প্লিজ ডোন্ট মিসকোট মি ইন দি প্রেস, প্লিজ, ফর গড সেক। আমি যেটা দেখেছি সেটা বলতেছি।
আশা করি আমি সত্য বলার চেষ্টা করতেছি। যখন প্রথমে এক দল জেনারেল ঘুরে আসলেন, মোটামুটি শান্ত হলো, শান্ত তারা হচ্ছে না। আমি তখন দেখলাম যে আমি এবং একজন আর দুজন আমার জেনারেল দাঁড়ালাম, আবার ঘুরলাম। তারা যখন এখানে চলে আসছে, সামনে মাঝামাঝি পথে দাঁড়ায় গেলাম, বলেন না তোমরা এখানে লাইন ক্রস করতে পারবে না। যাক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, কোনো অঘটন ঘটে নাই। অফিসাররা ঠান্ডা হলো, কথা শুনলো, এবং তারপরের দিন জানাজা হলো। জানাজার এক পর্যায়ে কর্নেল ইলাহির বাবা, কর্নেল ইলাহি আমার অফিসার ছিল, অনেক আমরা বান্দরবনে আমার সাথে চাকরি করেছে, আমি ইউনিটে সিও ছিলাম, ইলাহি ওখানে ব্রিগেড মেজর ছিল। কর্নেল ইলাহি আমার স্টুডেন্ট ছিল, আমার ডিএ ছিল স্টাফ কলেজ, এবং আমার স্টুডেন্ট ছিল এনডিসিতে। কর্নেল ইলাহিকে আমি ব্রিগেডিয়ার বানানোর জন্য খুব চেষ্টা করেছিলাম, বোর্ডে পারি নাই। কর্নেল থেকে গেল, আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে ইলাহিকে স্যার আপনি বিডিআরে পাঠান না, ওকে অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার করে দেন। জেনারেল মঈন তখন হ্যাঁ না কিছু বলেন নাই, পরে দেখুন তাকে বিডিআরে পাঠিয়ে দিয়েছে। আমি চাইছিলাম এত একটা ভালো অফিসার তাকে ব্রিগেড কমান্ডার হিসেবে থাকুক, এর পরের বছর ব্রিগেডিয়ার হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আমাদের আর্মির সিস্টেম ছিল অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার হওয়ার। তো যাই হোক, আমার কথা বোধহয় তখন শুনে নাই। ইলাহির বাবা, উনি রিটায়ার্ড সেক্রেটারি ছিলেন, উনি আমাকে জড়াই ধরে অনেকক্ষণ কাঁদলেন, 5 মিনিট কি 10 মিনিট ধরে কাঁদলেন, আমিও কাঁদলাম। তারপরে জানাজার দাঁড়ালাম, আমার পাশে জেনারেল এরশাদ ছিলেন, এক পাশে জেনারেল এরশাদ, তারপর কর্নেল ফারুক খান আর আর্মি চিফ ছিলেন। জেনারেল এরশাদ শুধু একটা কথা বললেন, বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো অপারেশন করার জন্য 1 ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগবে ঠিক করে দেওয়া। জেনারেল এরশাদ বলতেছিলেন, উনি প্রাক্তন সেনাবাহিনী প্রধান। জেনারেল এরশাদ যেটা বলেছেন, আমার পাশেই উনি জানা যেতাম, উনি আমার পাশেই ছিলেন। আমি বলেছেন কথা বলেছেন, কর্নেল ফারুক খানের কথাটা শুনেছিলেন, এই কথাটা বোধহয় আসল জায়গার মধ্যে পৌঁছে গেছিল, আমি জেনারেল এরশাদকে সাপোর্ট করেছিলাম। যাই হোক, জানাজা হয়ে গেল, ফ্লাই পাস্ট হলো, রাষ্ট্রীয় মর্যাদায় সুন্দরভাবে জানাজা অনুষ্ঠিত হলো। সুন্দর কি হবে, 60 জন অফিসারের কফিন নিয়ে তো আমরা ঘাড়ে করে যাচ্ছি, কি এটা সুন্দর কি আছে। যাই হোক, আল্লাহ যেটা কপালে রেখে সেটাই হবে। আমরা সামরিক কবরস্থানে নিয়ে গেলাম, আমার সাথে একজন সিনিয়র অফিসার, ওনাকে জড়াই ধরে আমি কমপক্ষে 10 মিনিট কেঁদেছিলাম। আমার পাশে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল, সে তাকায় তাকায় দেখতেছিল। আমি বুঝতেছিলাম যে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার খুব খেয়াল করতেছে এটাকে। যাই হোক, দাফন করে চলে আসলাম। আসার পরে যেদিন আগের দিন আমরা গেলাম, কথাটা বলার পর আমি যখন বের হয়ে আসি, তখন জেনারেল তারিক আমাকে বলল যে কথা তো অনেক ভালোই বললা, বেশ ভালোই তো কথা বললা। আমার কোর্সমেট জেনারেল তারিক আমার কোর্সমেট ছিলেন আর্মিতে, সেনাবাহিনীতে। দেখে নেবো, আমার খালি একটু বলতো দেখে নেবো, আমি কিছুই বুঝতে পারি নাই। আমরা নিচে এসে জেনারেল মঈন সাংবাদিকদের সাথে কথা বললেন, আমি পিছনে দাঁড়াইছিলাম, যেটা ফর্মালিটি আর কি। তা আমি ভাবলাম যে একটা কিছু তো হলো। তারপরে প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা অফিসারদের ওয়াইফদের সাথে স্টাফ কলেজে দেখা করলেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, অনেক কিছু করলেন। আমি বললাম ভালোই তো হলো। আমি আমার চাকরি করে যাচ্ছিলাম, ওটা ছিল বোধহয় 2 তারিখ কি 3 তারিখ হবে। আমি কিছু জানতাম না। 12 তারিখ সন্ধ্যার সময় আমার বাসায় ফোন আসলো, ঠিক মাগরিবের পরপর আর্মি হেডকোয়ার্টারে ফোন করলো, বলে স্যার আপনাকে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে চাকরি অবসর কম্পালসারিলি আপনাকে প্রিম্যাচুরালি রিটায়ার করে দেওয়া হলো। একটা লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর 40 বছর চাকরি করার পর, এত ট্রেনিং করার পর, আর তখন আমি অ্যাকচুয়ালি অনেক কিছু জানতাম না, বুঝতামও না, আর আমার সেরকম কিছু ছিল না। একটা প্লট বোধহয় তখন পাইছিলাম জানি না, ইউএন মিশনে করি নাই, কোনো জায়গায় আমার ইয়েতে চাকরি হয়েছিল, মিশনে চাকরি হয়েছিল, সেখানে যাওয়া হয়নি। দিল্লিতে আমার কুস্তি হয়েছিল, আমার যাওয়া হয়নি। যাই হোক, তা আমাকে বলে স্যার আপনাকে সরকার বরখাস্ত না রিটায়ারমেন্ট দিয়েছে আর কি, কম্পালসারি বাধ্যতামূলক অবসর দান করেছে। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। MS মিলিটারি সেক্রেটারি ফোন করলো, তবে আলহামদুলিল্লাহ। তো ব্রিগেডিয়ার মাহবুব বলতেছি যে স্যার আলহামদুলিল্লাহ বলতেছেন কেন? বলে আপনার চাকরি চলে গেল হঠাৎ করে। সেটা হলো 12ই মার্চ, প্রধানমন্ত্রী আসলে 1 তারিখে, বিডিআরের ঘটনা হয়েছে 25 তারিখে। তার মানে মোটামুটি 15 দিনের মধ্যেই
আমাকে খালাস করলো। আমি প্রথম কি বলবো, ভিকটিম। 3টা বেজে গেছে না, আমি শেষ করে দেবো, আমি শেষ করে ফেলছি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তখন মাগরিবের পরপর আমি খবরটা পেলাম। আমার সাথে জেনারেল রুমি ফাতমি, আমাদের এক অর্ডারে আমাদেরকে রিটায়ারমেন্ট করা হলো। আমি কিছু মনে করি না, এটা আর্মিতে নর্মাল জিনিস, রিটায়ারমেন্ট তো হতেই পারে। আমার তখন 3 বছর 4 মাস চাকরি বাকি ছিল, রিটায়ারমেন্ট তো হতেই পারে। আমি তখন কিছুই মনে হয়নি, আমি নর্মাল মনে করছি, আমি আলহামদুলিল্লাহ ফাইন, গুড এনাফ, আই ডিডন্ট নো হোয়াট টু ডু নেক্সট। 1 ঘন্টা কি 2 ঘন্টা পর আমার মেয়ে আসলো প্রাইভেট পড়ে, মানে টিউটর থেকে। এসে যখন সে শুনলো যে আমার চাকরি নাই, আমার মেয়ে প্রথম প্রশ্ন করলো যে তোমার চাকরি নেই, তার মানে আমি কি গাড়ি পাবো না এখন আমার স্কুলে যাওয়ার জন্য? তারপরে ভেরি সারপ্রাইজ। তোর মা তাকে বললো যে গাড়ি পাবা না কেন, গাড়ি তো আমি তো 1 বছর তো থাকবো, LPR থাকবো, তুমি গাড়ি পাবা। তো মেয়েকে খুশি করার জন্য আমি 1 সপ্তাহের মধ্যে একটা গাড়ি কিনেছিলাম, প্রিমিয়াম। টাকা ছিল না, বাট লোন টোন করে একটা গাড়ি, জাস্ট দেখাবার জন্য সরকার যদি গাড়ি নাও দেয়, তোমার বাবা তোমার জন্য গাড়ি ব্যবস্থা করতে পারবে। সেটা হয়েছিল। যাই হোক, জেনারেল রুমির চাকরি গেল। ওই সময় আমার NDC কোর্সে, আর্ম ফোর্সের ওয়ার কোর্স একটা কোর্স চলতেছিল। ওখানে অফিসাররা খুব স্পিরিটেড অফিসার ছিল। আমার এখনও মনে আছে, কর্নেল শফি, একজন সিগন্যাল অফিসার, কারণ আমেরিকায় থাকে, এবং আরেকজন আমাদের আর্টিলারি অফিসার কর্নেল শামস। তারা অনেক কথা বলেছে, অনেক পয়েন্ট দিয়েছিল, এবং তারা আমার অফিসার ছিল। ওটা একটা বড় কারণ ছিল বোধ হয়, তারাই অনেকগুলো এই পয়েন্টগুলো দিয়েছিল। ওই অফিসারগুলোকে আস্তে 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 পরে কয়েকদিন পরে 40 জনকে একসঙ্গে বের করে দেওয়া হলো। আমি এর মধ্যে মালয়েশিয়াতে একটা চাকরি পেয়ে গেলাম, বিদেশে চলে গেলাম জুনের মধ্যে। অফিসার এই বছর 400 মতো অফিসার, মোটামুটি বিডিআর উপলক্ষে 400 অফিসারকে বাইর করে দেওয়া হয়। আর যারা মারা গেছে তাদের তো বলার কিছু নাই। আমি বললাম যে কর্নেল সাদ আমার মানে সতীর্থ সবাই, জেনারেল শাকিল আমার সাথে সিও ছিলেন, আমি তার কমান্ডার ছিলাম। জেনারেল শাকিল আমরা একসঙ্গে আর্টিলারি স্কুলে ছিলাম, সবাই খুবই প্রিয় ছিল। কর্নেল ইমদাদ আমার অফিসার ছিল, PGR এর 2IC ছিল, আমি তখন মিলিটারি সেক্রেটারি ছিলাম বঙ্গভবনে। সবাই খুব প্রিয় ছিল, ম্যাক্সিমাম তাদের সাথে আমি চাকরি করেছি। তো ওইটা তো বোঝাতে পারবো না। আজকে যখন ভাবি যখন কথা বলতেছিলেন, আমি ভাবছিলাম যে চোখ দিয়ে পানি ফেলবো না, আমি খুব চেষ্টা করতেছিলাম, আমি থামতে পারি নাই, একদম থামতে পারি নাই। ওই হৃদয়বিদারক ঘটনা লিখতে হবে, সুন্দর করে লিখলে জানতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, এটা একটা বড় একটা ষড়যন্ত্র ছিল, দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা। যেদিন পাদুয়া এবং রৌমারির ঘটনা হয়, তার 2 দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওখানকার ডিফেন্স মিনিস্টার, একজন রিটায়ার্ড মেজর ছিলেন, উনি বলেছিলেন যে আমরা এটা প্রতিশোধ নেব একদিন, উইল টেক রিভেঞ্জ। উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব। আপনার যদি আবার খেয়াল থাকে, কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও। ওনার কমান্ডারকে বলেছেন, ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো। আপনারা কি দেখতে পাচ্ছেন না, সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে। আমি 15 দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি। আমি কিন্তু ওখান থেকে মানে ওখান থেকে ড্র করেছি, ওইটাই ছিল ওয়ার্নিং। তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতে চায়, রংপুরে ডিস্টার্ব করতে চায়, চিটাগং ডিস্টার্ব করতে চায়, বান্দরবান ডিস্টার্ব করতে চায়, চিটাগং ফেনী রোডে ডিস্টার্ব। তা আপনাদের এগুলো বুঝতে হবে, সিগন্যালগুলো বুঝতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তারপরে আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি, কিছুই তো নাই এখানে, কিছুই তো হয়নি, কিছুই আন্ডার থ্রেট। এতটুকু বুঝতে হবে, জনগণকে, সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষ বুঝলেই যাবে। মানে পদানত করা অত সহজ নয়।
আমাদের এখন 12টা ডিভিশন আছে, আর্মি ডিভিশন আছে, বড় একটা বিডিআর ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার ফোর্স আছে, আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে, আমাদের 18 কোটি মানুষ আছে। এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপরে আমি 2টা গ্রেনেড শিখাই দিই, যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়ার জন্য। 10 লাখ এই অ্যাবেল বডি আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দেব, আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো। সেই সব ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজন পরশনীতি দিয়ে আমরা চলবে না, নো ওয়ে। আমরা অনেক দেখেছি এবং বিডিআর ঘটনার এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমি করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কি বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে, আমাদের আমি বিজেপিকে কোনোদিন বিজেপি পর্যন্ত সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর। আমি সবসময় বিডিআরই বলি। হ্যাঁ, বিডিআর নামটা আনতে হবে ফেরত। এটা আমরা বলবেন ভালো, বিডিআর নামটা আবার আসতে হবে। বিডিআর নামটা না বলে যেখানে ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী শান্তি কামনা, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং নিগৃহীত আমাদের পরিবার হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। আচ্ছা, সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তখন আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো। করলে আপনারা করেন। আমি হেডকোয়ার্টার আসার পর জেনারেলকে বললাম, স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে। যাই হোক, এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতে হবে। তো জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে একটা